এখন কি ঘোষেদের বাজার? ভরসার বাজার ভয় আউট হয়ে গেছে, ভরসা ইন হয়ে গেছে। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। এই মনোভাব তৈরি হয় কি করে যে 4 তারিখের পর ডিজে বাজবে? সরকারের না, এটা ব্যক্তি। সে বাজানোর মধ্যে কি ডিম ছোড়াটা পড়ে? এটা আমাদের সংস্কৃতি নয়। বিজেপির জেতার ঠিকানা। মানুষ ভরসা করেছে বিজেপি কি অ্যাজ দি অনলি অল্টারনেটিভ, নট ওয়ান অফ দি অল্টারনেটিভ। বিজেপি মানে বিজেপি সবসময় ভারী শিল্পের পক্ষে। এখানে চপের শিল্প আর ঢপের শিল্পের কথা বলছি না। মমতা ব্যানার্জি না ওই বিরোধী নেত্রীর তকমাটা কখনোই উনি হারিয়ে ফেলতে পারেননি। এটা যদি একটা পলিটিক্যাল পার্টি হতো তাহলে কিন্তু 2 মাসের মধ্যে পার্টিটা কার্যত এখন ইতিহাসের বইতে লেখা থাকবে। এক যে ছিল তৃণমূল, তৃণমূল হচ্ছে টাকা মারা কোম্পানি। তাহলে বামেরা কি মমতা ব্যানার্জি কিনেছিলেন? বহু অনুপ্রবেশকারী রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী, তারা হকার, সহজ উপায় রোজগার করা। অপারেশন সানশাইনটা কি ছিল কমরেড? ইস্যু নেই বলেই তারা টিস্যুতে চোখ মুছছে। দেখ ছন্দমিল আমিও করতে পারি, তাও এপাং ওপাং ঝপাং নয়। ওটা পারবো না, অত খারাপ কবিতা বলতে পারবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনীতিক হিসেবে যদি মানো যে উনি রাজনীতিক, 10-এ কত দেবে? ডিজেগারা বাবু হিসেবে 10-এ 10। আমি তো বলবো রোবট চালিত প্রধানমন্ত্রী ছিলেন। পশ্চিমবঙ্গের এখনো কিছু জেলা আছে যেখানে আমাদের স্বাধীনতা দিবস 18ই আগস্ট পালন করা হয়। কতজন জানে? এই ইতিহাস আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। রাজ্যে পালা বদল হয়েছে, বেশ কটা দিন হয়ে গেল। এবার এই পালা বদলে ভূমিকা তো অনেকের থাকে, সব থেকে বেশি ভূমিকা থাকে মানুষের। কিন্তু তারপরেও আমি বলবো যে যে দলটা ক্ষমতায় এসেছে এই মুহূর্তে, যারা রাজ্য শাসন করছে এই মুহূর্তে, সেই দলের যারা ফেস তারা তো আছেন, কিন্তু এমন অনেক কর্মী রয়েছেন, এমন অনেক সমর্থক রয়েছেন যাদের একটা তীব্র লড়াই আছে। সেই লড়াইটার কদর যারা করতে পারলেন, যারা পারলেন না, থোড়াই কেয়ার বয়ে গেল। কারণ আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন পডকাস্টে অতিথি হিসেবে, তার তো আমি যতদূর জানি এরকমই মেন্টালিটি। কেয়া ঘোষ আজকে আমার সঙ্গে রয়েছেন। কেয়াদি স্বাগত। অনেকদিন পরে তোমাকে পেলাম, মানে অনেক পরিশ্রমের পর, মানে আমাকেও পরিশ্রম করতে হয়েছে কেয়াদিকে পেতে গিয়ে। যাই হোক, বাজে কথা বলিস না। না, একটা কথা তুমি আমাকে বলো তো, মানে এখন কি ঘোষেদের বাজার? ঘোষ, বোস, গুহ, মিত্র, অধিকারী, ব্যানার্জি, চ্যাটার্জি, সবার বাজার। ভরসার বাজার ভয় আউট হয়ে গেছে, ভরসা ইন হয়ে গেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল যে যখন এই স্লোগানটা প্রধানমন্ত্রী দিয়ে গেলেন এসে, তো তারপরে যে ছোট্ট স্লোগান কিন্তু দারুণ স্লোগান, মানে এইটা কিভাবে পেনিট্রেট করানো সম্ভব হলো মানুষের মধ্যে? তোমরা মানে কতটা আশাবাদী ছিলে যে হ্যাঁ, মানুষ এবার আমাদের সঙ্গে থাকবে? দেখ, ভোট মিটে গেছে, 2 মাস হয়ে গেছে, এবার কিছু কিছু কথা বলা যেতেই পারে। আমাদের এই আমি একটা টিমে ছিলাম, যেটা আমাদের মাননীয় সুনীল বানসাল মহাশয় তৈরি করে দিয়েছিলেন। পশ্চিমবঙ্গে সেটা হেড করছিলেন সৌমিক দা। সৌমিক দা যেহেতু রাজ্য সভাপতি, অসম্ভব ব্যস্ত সবসময়, উনি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করছেন। তো আমাদের এক টিমে বেশ কিছু আমরা প্রতিনিধি ছিলাম সেই টিম, এবং আমাদের প্রতিদিন মানে বা অন্তত সপ্তাহে 4-5 দিন আমাদের মিটিং হতো যে কি কি স্লোগান হতে পারে, ন্যারেটিভ হতে পারে। তো বিভিন্ন যেরকম ধর এই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এরকম অনেক রকম প্রত্যেকের মতন ইনপুট দিয়েছেন। তো তারপরে যেটা একটা আমাদের মাথায় এলো যে প্রাইমারিলি অনেকে আমাদের বলে যে আমরা আপনাদের সঙ্গে আছি, কিন্তু ভয় সামনে আসতে পারে না, আমরা পেছনে আছি, আমরা চুপচাপ ভোটটা দিয়ে দেব, বা আমরা সমর্থন করছি কিন্তু বলবেন না কাউকে, তাহলে আমার বাড়ি ঘর ভাঙচুর করে দেবে, আমার ছেলে যদি প্রাইভেট চাকরি করে ওই চাকরির জায়গা থেকে ও চাকরি কেড়ে নেবে, প্লাস মেয়ে থাকলে তাহলে তার কথাই নেই, মেয়ের সুরক্ষা। সেই জায়গা থেকে আমাদের যেটা আমরা ট্রান্সপায়ার করলাম যে এই ভয়টাকে বের করতে হবে মানুষের মাথা থেকে, যে ভয়কে বার করে দাও,
যেটা আমাদের দরকার, আমরা ভরসা জোগাতে এসেছি, পাশে আছি, পাশ থেকে ছেড়ে পালাবো না আমরা, যে কোনো পরিস্থিতি হোক না কেন। সেটা আমি তোকে পরে বলবো, মানে কি কি পরিস্থিতি। 21 থেকে 26 যে আপহিল জার্নিটা খুব সহজ ছিল না, কিন্তু একেবারে ওই ফুলের পাপড়ি দেওয়ার রাস্তা তো ছিল না আমাদের জন্য, ভয়াবহ রাস্তা ছিল, মানে কাঁটা বললে অভিজ্ঞতাও আছে এরকম? হ্যাঁ, অনেক অনেক আছে, অনেক আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে আমরা তখন এটাও যে এরকম হলে কেমন হয়, এবং অদ্ভুত ভাবে যেদিন প্রধানমন্ত্রী, আমি নিশ্চিত যে উনি পশ্চিমবঙ্গের প্রতিটা ঘটনার ব্যাপারে অবগত ছিলেন, যেগুলো হচ্ছে ধমকানো চমকানো মারধর সমস্ত কিছু। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন ওই স্লোগানটা আমরা শুনলাম, উনি হচ্ছে ছোট্ট একটা লাইন, কিন্তু এই লাইনটা মানুষের মনের মধ্যে, আমি নিজে প্রত্যক্ষ ভাবে বলছি যে এত ইম্প্যাক্ট ফেলেছে যে মানুষ কিন্তু যে কারণে মানে সদল বলে গিয়ে হই হই করে গিয়ে ভোটটা দিয়ে এসেছে, যে ভোটটা এবার দেবো যা হয় হোক, তার ফল আমরা পেয়েছি। এই এই ভরসাটা তোমরা তৈরি করতে পারলে কি করে? মানে আমার তো ওইখানে সব থেকে বড় যেটা জিজ্ঞাসা ছিল যে রাস্তাটা তো সহজ ছিল না। আমাদের যারা একদম তুই যেটা বললি না, একদম নিচু তলার কর্মী, তারাও কিন্তু মানুষের বাড়ি বাড়ি গিয়ে এটা বুঝিয়েছে যে তোমরা কি কি পাবে, কি কি বঞ্চিত হচ্ছে, এটা একটা জিনিস, কিন্তু তোমাদের আর ভয় ভয় বাঁচতে হবে না, এটা মাথায় রাখো। মানে এই না, সেটা মানে আমি তোকে একটা উদাহরণ দিচ্ছি, ধর 4 তারিখের পরে স্বাভাবিক, মানে আমার একটা 4 তারিখ অন ক্যামেরা লাইভ টিভিতে আমার মেলটাউন হয়ে গেছে যখন আমি আসছিলাম ওইখানে। না আমি মানে, এবং পরের দিনটাতে আমি যখন উঠে সত্যি কথা মানে চিমটে কাটিতে একটু সত্যি এটা হয়েছে, মানে এই এই যে এখানে এত অত্যাচারিত হয়েছি, শাড়ি টেনে ছিঁড়ে ফেলা, রাস্তায় ফেলে মারা, এত কিছু হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কি কোথাও মানে আমরা কি সত্যি পেরেছি? তো রাস্তায় লোকজন, সাধারণ মানুষ, হয় না একটা পুজোর সময় বা ক্রিসমাস একটা ফেস্টিভ মুডে রাস্তায় লোকজন থাকে, সেই রকম একটা মনে হয়েছিল যে রাস্তায় না লোক, অচেনা মানুষ একে অপরকে থেকে হাসছে, কথা বলছে, তখন মনে হলো সত্যি আমরা পেরেছি, মানে ভরসাটাই ফেরাতে পেরেছি মানুষের মধ্যে। মানুষ না মানে আমার তোমাকে পছন্দ হতে নাই পারে, আমার আইডিওলজি পলিটিক্যাল আইডিওলজি তোমার পছন্দ নাই হতে পারে, ডাজন্ট ম্যাটার, কিন্তু তুমি সেটা বলতে পারবে না, এটা আবার কি কথা? যেটা আগে হতো বলতে পারবে না, বললে যে কোনো ভার্টিক্যাল, তুই ফিল্ম বল, টেলিভিশন বল, মেডিকেল ডাক্তারি বল, চাকরিতে বল, সরকারি চাকরিতে বল, তোমাকে পানিশমেন্ট পোস্টিং এ পাঠিয়ে দেবে, মানে ধাপধারে গোবিন্দপুর লিটারালি সেখানে পাঠিয়ে দেওয়া হতো। তো এই যদি শাস্তির বহর হয়, এই যদি ভয়ের একটা বাতাবরণ তৈরি হয়, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার তো মনে হয় যে ওইটা আমরা আউট করতে পেরেছি, ইরেজ করতে পেরেছি, মানুষকে বোঝাতে পেরেছি যে ভয় পেও না বন্ধু। বাকিটা বললাম। আচ্ছা, এবার একটা কথা বলো, সেটা হচ্ছে যে 15 বছর যে সরকারটা রাজ্য চালাচ্ছে, সেই সরকারটা তো আটঘাট খুব ভালো করে জানে। তাদের এই কনফিডেন্স বিল্ড আপটা হয়েছিল কি করে? কারণ তাদের তো এটা বোঝা উচিত বা গ্রাউন্ড রিপোর্ট তাদের পাওয়া উচিত যে আমার সঙ্গে মানুষ নেই। তাহলে তারা বা সেই সরকারের এই মনোভাব তৈরি হয় কি করে যে 4 তারিখের পর ডিজে বাজবে? এটা তারা বুঝতে পারলো না। সরকারের না, এটা ব্যক্তির মনে হয়। এটা তো কোনো পার্টি ছিল না, পার্টি যদি থাকতো দেবারতী, বকাবকিও তো ছিল না কে আগে এইরকম একটা মন্তব্যের পরে। না বলছি তো, এটা যদি একটা পলিটিক্যাল পার্টি হতো তাহলে কিন্তু 2 মাসের মধ্যে পার্টিটা কার্যত এখন ইতিহাসের বইতে লেখা থাকবে, এক যে ছিল তৃণমূল, এখন তো তাই অবস্থা। চিন্তা করে দেখ, আমি তো একটা বলেছিলাম যে একটা সিনেমা ছিল এক থি ডায়েন, আর এখন সিনেমা হবে এক থা তৃণমূল, এরকম অবস্থা। আমরাও 21-এ হেরেছি, আমরাও 77টা সিট পেয়েছিলাম, ঠিক এদেরই মতন, কিন্তু আমাদের পার্টি তো উঠে যায়নি। আমাদের পার্টি বা পার্টি নেতৃত্বকে নিয়ে কেউ বিস্ফোরক মন্তব্য, কেউ এরকম, কেউ ওরকম, কেউ এরকম, কেউ তো বলেনি। কারণ অনুশাসন ছিল, আদর্শ ছিল, নীতি ছিল। কিন্তু যেখানে নীতি মানে একটা খালি দুর্নীতি, কামানোর নীতি, সেখানে আর কিছু নেই। তো তো সেটা যখন বন্ধ, স্বাভাবিকভাবে লোকজন ছেড়ে চলে যাবে। এক, দ্বিতীয়ত তুই যেটা বললি যে এই মানে ডিজে বাজানোর কথা, আমরা দেখেছি এটা যে বাদরামও চলেছে। কেউ নিজেকে পুষ্পা ঝুঁকে গানেই বলেছে,
সেটা আমরা তার পরবর্তী ফলশ্রুতি দেখেছি। ঝুঁকেগা নেই, ছুপেগা, ভাগেগা, ধরেগা, হাঁটেগা, কান ধরে উঠবস করেগা, সব দেখেছি আমরা, দেখেছি তো আমরা এটা। আর ডিজে বাজানোর যে বাবু ছিল, ডিজে কি যেন গানটা একটা ডিজে বালে বাবু, তাকে তো গান শুনতে হচ্ছে। আজকে সিআইডি, কালকে ওই তদন্তকারী সংস্থা গানটা আরো জোরে বাজবে। আমরা চাইছি এবার একদম জম্পেশ গানটা বাজুক, যে গানটা ওদের কানে পৌঁছুক। ডিজে ডিজে বাজানোর মধ্যে কি ডিম ছোড়াটা পড়ে? ডিম ছোড়াটাকে দেখ, আমরা তো বলিনি, মানে আমি তো বলবো যে ভাই ভালো ডিমটা নষ্ট করিস না তোরা, মানে খারাপদের জন্য একটা ভালো ডিম 7 টাকা 8 টাকা দাম, মানে পশ্চিমবঙ্গে একটা মডেল হয়ে গেছে যে সারা ভারতবর্ষের মধ্যে বোধহয় ডিমের চাহিদা সব থেকে বেশি, আর পচা ডিমের চাহিদা আরো বেশি। হ্যাঁ, মানে মিম তৈরি হচ্ছে, রিল তৈরি হচ্ছে। পচা ডিম নিলে বলুন তার দাম কিন্তু, না দোকান ধর তুই গিয়ে বললি ডিম চাই, ফেলবেন না খাবেন? তো এখন তাই অবস্থা, ফেলার বা ছোড়ার ডিমের দাম বেশি। এটা মডেল তৈরি হয়ে গেছে, এটা বিজনেস মডেল। ভালো, কাশফুলের বালিশ যদি হতে পারে তাহলে ডিমের মানে ফেলার ডিমের জন্য এটাই হতে পারে। এটা না, আমি তোকে বলছি যে তুই যেটা বললি ডিজে, হ্যাঁ এটা আমার মনে হয় ফলশ্রুতি। এটা মানুষ না মাত্রাতিরিক্ত মাদ্রামি দেখেছে। আমি অসভ্যতা, আমি কথাটাও ব্যবহার করতে চাইছি না, মাদ্রামি দেখেছে। বাঁচাকুচা কালীঘাট তৃণমূল তারা তো বলছে যে বিজেপি করছে, ডিম ছুটছে। না, আমি তো একজনও তো দেখাতে পারলো না। ওই একজন খুব সুন্দর করে মাথা ঝাঁকি এরকম করে ইংরেজি বলেন, উনি বলেছিলেন বিদেশ থেকে না কোন কোন দেশ থেকে আমি জানি না, আমার অত বুৎপত্তি নেই, বলেছিলেন, ধমকিও ছিলেন, তো ধরতে তো পারছে না। এটা আমাদের সংস্কৃতি নয়। এটা যে মানুষগুলোকে এতদিন ধরে, যে মানুষগুলোকে তোমরা ভয় দেখিয়েছো, যাদেরকে বলে যে চুপ করে থাকবে, কোনো কথা বলবে না, মুখে লিখো প্লাসবেরি চুপ করে থাকবে, তারা এখন মুখটাও খুলেছে, তাদের হাতটাও খুলছে। আমরা এটা সমর্থন করি না, যে কোনো গণতান্ত্রিক দল বা আমাদের সরকার সমর্থন করে না। জনরোষ কি করব? ওরা তো খুশি হওয়া উচিত যে শুধুমাত্র ডিম ছোড়া হচ্ছে। যা যা কাজ করেছে, যেভাবে মানুষকে শোষণ করেছে, যেভাবে খুন করেছে, যেভাবে তুমি ভুলতে পারি না অভিজিতের কথাটা, আমি কিছুতেই ভুলতে পারি না। এরা যে বলে না লিঞ্চিং লিঞ্চিং, 1 লাখ নিয়ে কথা বলে। আমার পশ্চিমবঙ্গের কলকাতা শহরে দিনের বেলায় 2 তারিখ 2021 সালে মায়ের সামনে থেকে ছেলেটাকে, জলজান্ত ছেলেটাকে টানতে টানতে বের করে রাস্তায় ফেলে মেরেছে, পিটিয়ে মেরেছে। আমি নিজে ডগ লাভার, মানে লাভার মানে কি, আমি ওদের বাচ্চার মতন নই, ভালোবাসি, দেখি আর কি। ছোট ছোট কুকুর ছানাগুলোকে দেয়ালে মেরেছে, ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, কতখানি পাশবিক ভাবতে পারছিস? স্বপন সমাদদারকে গ্রেপ্তার করেছে, ডিম ছোড়া হয়েছে। কপাল ভালো লোকেও গোবর ছোড়েনি। আমি বলছি সাধারণ মানুষের ধৈর্য আছে, সাধারণ মানুষকে প্রণাম যে আপনারা পশ্চিমবঙ্গে ভরসাটাও এনেছেন, পশ্চিমবঙ্গে বদলটাও এনেছেন, এবং পশ্চিমবঙ্গে অন্তত কোথাও একটা বাঙালি সংস্কৃতি কোথাও একটা বজায় রেখেছেন। এবং আমি বলছি বাঙালি রসবোধেরও তুলনা নেই ভাই, মানে যিনি মাথা থেকে বার করেছেন, এটা বাঙালি ছাড়া কেউ পারে না কোথাও। তৃণমূলের হারার তো অনেক কারণ সবাই দেখছি ব্যাখ্যা ট্যাখ্যা করছেন, চলেওছে দীর্ঘদিন ধরে, এটা নিয়ে আলোচনা চলেছে, একাধিক প্যানেল ডিসকাশন ইত্যাদি। তো বিজেপির জেতার কি কারণ? ভালো প্রশ্ন করেছিস, দাঁড়া কফিটাকে রেখে বলি। বিজেপির জেতার একটা কারণ নয়, অনেকগুলো কারণ। দেখ ভোট হয়ে গেছে, আমাকে তো রাজনৈতিক ভাষণ দিয়ে আর কোনো লাভ নেই, পরবর্তী ভোটের আগে দেখা যাবে। প্র্যাকটিক্যাল কারণগুলো বলছি। প্রথম কথা, আমাদের প্রধানমন্ত্রী যিনি, মানে মোদিজি, তুই যদি মোদি দরকার নেই, তুই বিজেপি হতে হবে না, কিন্তু ওনার যা ব্যক্তিত্ব, ওর যেভাবে মানে কি বলবে, রুলস যেভাবে, তুই G7 বল, G20 সামিট বল, যেখানে যান মানে মধ্যমণি হয়ে যান। মানে 2014 আর 2014 পর আর 2014 আগে তুই যদি দেখিস, আমাদের তখনও প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন ছিলেন, আমি তো বলবো রোবট চালিত প্রধানমন্ত্রী ছিলেন। আর এই প্রধানমন্ত্রী নিজে সিদ্ধান্ত নেন, নিজে দেশের মানে মানুষের জন্য যা যা করা দরকার উনি করেন। সেটা যখন আমেরিকা থেকে ট্রাম্প যখন এত কিছু বলেছেন, অপারেশন সিঁদুরের সময় অনেক কিছু বলেছেন, উনি কিন্তু মানে ঠিক সময় ঠিক মতন জবাব দিয়েছেন, কাজে করে দেখিয়েছেন। পরবর্তীকালে আবার ট্রাম্প সাহেবকে তার কথা আবার রিটিরিয়েট করে আবার বলতে হয়েছে ইয়েস মোদি একটা অন্যরকম উচ্চতার লিডার। বলছি দ্বিতীয় পয়েন্ট,
ভারতীয় জনতা পার্টি যেই যে রাজ্যে সরকার আছে, যে রাজ্যে আছে, প্রতিটা রাজ্যে একটা যে গভর্নেন্স, যে গুড গভর্নেন্স যাকে আমরা বলি, সেটার একটা ছাপ। হ্যাঁ, তুই কি বলবি যে কেন তোমার অন্য রাজ্যে কি চুরি হয় না, ডাকাতি হয় না, বা মেয়েদের উপর হয়, তার ফলটাও হাতে নাতে পাওয়া যায়। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী খুব সুন্দর বলেছেন একটা কথা, যে ধর্ষকদের জন্য কোনো ক্ষমা নেই, সকালে জমা বিকেলে খরচা। আর আমি একদম এটাতে আমি সমর্থন করি। আমি মনে করি ধর্ষণের থেকে ঘৃণ্য অপরাধ হয় না। ধর্ষক যারা তারা কোনো মতে ছাড় পাবেন এটুকু বলতে পারি। এটা হচ্ছে তফাৎ একটা দুর্বল সরকারের সঙ্গে একটা শিরদাঁড়া শক্ত সরকার। পয়েন্ট নাম্বার 3 সব থেকে গুরুত্বপূর্ণ, বিজেপি মানে বাই ডিফল্ট মডেল হচ্ছে ডেভেলপমেন্ট, মানে শিল্প। এখানে চপের শিল্প আর ঢপের শিল্পের কথা বলছি না, আমি বলছি প্রকৃত অর্থে শিল্প। ছোট্ট দুটো উদাহরণ দিচ্ছি। আমার পাশের রাজ্য আসাম, কত ছোট্ট রাজ্য, সেখানে আজকের দিনে 27,000 কোটি টাকার সেমিকন্ডাক্টরের একটা হাব শুরু হয়ে গেছে, ফেজ 1 অপারেশনাল। একটা অত বিশাল, এবং টাটারা করছে। এবং ওই যে একটা অত বিশাল একটা ইন্ডাস্ট্রি, মানে তুই কত চাকরি জেনারেট হবে চিন্তা কর। মানে আসামে অত সম্ভবত অত স্কিল লেবারই নেই, অন্য রাজ্য থেকে যেতে হবে। এটা যদি আমার বাংলায় হতো। বিজেপি এই জিনিসটা এনশিওর করেছে, এবং যারা ভোটার তারা জানে বিজেপি মানে বিজেপি সবসময় ভারী শিল্পের পক্ষে। আমাদের কাছে শিল্পের সংজ্ঞাটা কিন্তু চপ শিল্প, ঢপ শিল্প, কচুরি শিল্প, মোমো শিল্প, ফুচকা শিল্প নয়। আমাদের কাছে এখানে বড় বড় কারখানা আসবে। তার মানে তুমি বলছো যে মানে বলেনি আমি যখন বলছি এই কথাটা, ইতিমধ্যেই আমুল 700 কোটি টাকা তারা বিনিয়োগ করে এখানে একটা আমাদের প্ল্যান্ট তৈরি করছে। মানে তুই যদি অঙ্ক দেখি 700, ওখানে 27,700 আসছে। ইতিমধ্যেই গুগল, মাইক্রোসফট সবার সঙ্গে আমাদের কথা চলছে যে আপনারা এখানে এসে দেখুন, আমরা সবকিছু আপনাদের কাছে দেব। এবং শিল্প বিমুখ কতটা ছিল আমি তোকে একটা ছোট্ট ঘটনা বলি। এটা শিল্প নয়, একজন ইনভেস্টর তিনি চেয়েছিলেন একটা স্কুল, একটা ওয়ার্ল্ড ক্লাস স্কুল তৈরি করতে। ঠিক, উনি আমাকে অ্যাপ্রোচ করলেন, তখন কিন্তু আমাদের সরকার আসেনি। তো আমি বললাম যে দেখুন আপনি লাইসেন্স এগুলো, উনি বললেন আমি একটু রেকি করে দেখছি। সম্ভবত উনি ওই সাদার্ন বাইপাস যেটা ওইখানে কোথাও একটা জমি দেখেছিলেন। মাস দেড়েক বাদে আমাকে ফোন করে বললেন যে ম্যাডাম আমি কিছু ইনভেস্ট করে ফেলেছি, কিছু টাকা, অল্প কিছু, আমি চলে যাচ্ছি। বললাম কেন? বলে আমি যে জমিটা আমি দেখেছি সেই জমিটাতে একই পার্টির 4 জন এসছে 4 বার টাকা দিতে। বাস্তব। উনি বলছেন আমি যদি স্কুল মানে ভাবছি তৈরি করবো, আমি যে জমিটা একটু ভেবে রেখেছি সেটাতে শুরুতেই যদি আমাকে 4 জনকে টাকা দিতে হয়, স্কুল তৈরির পরে তো আমার তো মাসোয়ারা ব্যবস্থা হয়ে যাবে। যতই হোক ওটাও ওনার ব্যবসা। আমি মানে লাভ কি করবো, তার থেকে দরকার নেই। উনি ঝাড়খণ্ডে করলেন স্কুলটা, বিহার বা ঝাড়খণ্ড কোথাও। তাই জন্য তৃণমূলের এখনো এতগুলো টুকরো, মানে ওই সময় স্বাভাবিক। ওই সময় হ্যাঁ, মানে যেখানে আমি বললাম তো, যেখানে মানে নোট টু নোট পলিটিক্স। তৃণমূল হচ্ছে টাকা মারা কোম্পানি, সাধারণ মানুষের টাকা মারা কোম্পানি। কোম্পানি উঠে গেছে, টাকা নেই, ব্যাস কর্মচারীরা এবার পালিয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি তুলনা নেই বলে অনেকে মনে করেন। আমি জানি না তুমি কিন্তু যখন মানে ওই বিরোধী মুখ বা বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এলেন, যখন মুখ্যমন্ত্রী এলেন, উনি নিজেকে কি কোনোদিন ভেবেছিলেন যে আমি মুখ্যমন্ত্রী হয়ে গেছি, আমি আর বিরোধী নেত্রী নেই? কি মনে হয়? আমার কেন জানি না, তুই এটা ভালো জিজ্ঞেস করেছিস। এটা না আমার মনের কথা, আমার খুব বলতে ইচ্ছে করছিল কোথাও একটা, এবার বলেই ফেলি। মমতা ব্যানার্জি না ওই বিরোধী নেত্রীর তকমাটা কখনোই উনি হারিয়ে ফেলতে পারেননি। আমি দেখেছি সব সময়, দেখ মুখ্যমন্ত্রী চেয়ারে বসে যেরকম উনি কিরকম ঝগড়া করেন সব সময়, মানে করতেন, মানে ওনাকে মানে উনি তখনও মতো ভরসা হয়নি ওনার যে হ্যাঁ মুখ্যমন্ত্রী হয়েছি। অভয়া ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে, মমতা ব্যানার্জি নেমে গেলেন। মানে নিজের সরকারের বিরুদ্ধে নিজে নামতে পারে, এটা মমতা ব্যানার্জি দ্বারা। ওইটা তুমি ভাবো কি আদি, আমরা সবাই চোর। তুই চিন্তা কর, মানে উনি না, মানে আমার মনে হয় যে ওই মানে ওটা উনি কখনো রিয়েলাইজও করেননি। বা বরাবরই তুই এই যে 21শে জুলাই নিয়ে এখন এত কিছু হচ্ছে, 21শে জুলাইটা ছিল কংগ্রেসের ঘটনা, তখন মমতা ব্যানার্জি তখন যুব কংগ্রেসের নেত্রী।
যখন উনি তৃণমূল গঠন করলেন, হাইজ্যাক করে তৃণমূলের ঘটনা গেল, কিন্তু শহীদদের তো কোনো তর্পণ হয়নি, পাগলু ডান্সের মঞ্চ হয়ে গেছিল। পরবর্তীকালে আমরা দেখলাম সিরিয়ালের এক ঝাঁক তারকা। তো মানে একটা যে শহীদ তর্পণ, এবং পরবর্তীকালে যেটা হলো, তুই গত 3 বছরের আর্কাইভ দেখলে বুঝতে পারবে, ওটা বিজেপি গাড়ি দেওয়া মঞ্চ হলো। উনি যদি 45 মিনিট বক্তব্য রাখতেন, 43 মিনিট বিজেপি, গদ্দার বিজেপি, এই মোদি অমিত শাহ এসব করতেন, এই 2 মিনিট তৃণমূল। এই কারণে কি কেয়াদি বাম এবং কংগ্রেস সুযোগ পেয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি কিনেছে হাত ধরে, এটা বলে? তাহলে তো আমি উল্টোটা বলবো, তাহলে বামেরা কি মমতা ব্যানার্জি কিনেছিলেন? খানিকটা তো সেটাই বলা সেটা হয়। বল আমাকে। সেটা বলা হয় যে সিঙ্গুর আন্দোলন ওই সময় উত্তাল হচ্ছে, সবকিছু এমন পরিস্থিতি তৈরি হলো যে বামেদের বিকল্প হিসেবে একমাত্র তৃণমূলই ছিল ঠিক। সেই সময়, যে একটা কোথাও বিরোধী জায়গায় ভোটটা আমাকে দিতে হবে, আমি বামেদের দেব না ভোট, সেই জায়গা থেকে ওই ন্যারেটিভটা তৈরি হয়েছিল। ফলে ওই প্রতিফলন ভোট বাক্সে পড়লো, সেটা যেখানে কোথায় দেখছি না। ঠিক। তো এটাই মানে এটার পুনরাবৃত্তি এবার হলো না তো? কিছুটা তো হয়েছে, অস্বীকার করার উপায় নেই, কিছুটা হয়েছে। কিন্তু মানুষ, তুই এটাও চিন্তা কর, সেই সময় ধর তখন কিন্তু ভোটটা বাইনারি হয়েছে, মানে আমি যদি কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস একসঙ্গে লড়েছিল, বনাম বাম, তো মানুষের কাছে বিজেপি অপশনটাও ছিল না। বিজেপি অকিঞ্চিত কর, খায় না মাথায় দেয়, এটা ফ্যাক্ট। 2011 সালে তখন বিজেপির অকিঞ্চিত কর, আমাদের মানে প্রেজেন্সই নেই। কিন্তু এখন এই সময় দাঁড়িয়ে বাম এবং কংগ্রেস একটা অল্টারনেটিভ ছিল। ঠিক। মানুষ তো বাম বা কংগ্রেসকেও ভোট দিতে পারতো, রিজেক্ট মমতা যদি তুই বলিস, বা অ্যান্টি মমতা ভোট যদি এটা হয়ে থাকে, হয়েছে। কিন্তু সে ভোটটা বিজেপিতে কেন পড়লো? কেন বামেদের দিল না? কেন কংগ্রেসকে দিল না? কারণ মানুষের ওই জায়গাটাতে ভরসাটা হয়েছে যে এরা কাজটা করতে পারবে, এদের উপর ভরসা করা যায়। এই রাজ্যের মানুষ কংগ্রেসকে দেখেছে, ছুঁড়েছে, ফেলে দিয়েছে। এই রাজ্যের মানুষ বামেদের দেখেছে, টেস্টেড, ট্রাইড, টেস্টেড, রিজেক্টেড। এবং যখন তৃণমূলের পালা এলো, তখন এদেরকে ভরসা করতে পারলো না। মানুষ ভরসা করেছে বিজেপিকে অ্যাজ দি অনলি অল্টারনেটিভ, নট ওয়ান অফ দি অল্টারনেটিভ। তো এখানে দুটো জিনিসই কাজ করেছে, রিজেক্ট মমতা এবং ট্রাস্ট বিজেপি। তো দুটো এই যে প্যারামিটার সাইড বাই সাইড কাজ করেছে। একটা কথা বলো, এই যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে পজিটিভিটি মানুষের মধ্যেও আমি দেখছি, মানে রাস্তাঘাটে চলতে ফিরতেও যে আলোচনাগুলো হচ্ছে, কোনো নেগেটিভিটি নেই সেই আলোচনায়, যেটা তৃণমূল জমানায় শেষের দিকে তো ভীষণ ভাবে ছিল। কিন্তু তারই মধ্যে হকার উচ্ছেদ, হকার, প্রথম কথা হচ্ছে যে হকার উচ্ছেদ যেটা নিয়ে হচ্ছে, যে অবস্থাটা, যারা ট্রেনে নিত্য যাত্রী যারা রয়েছেন, যাতায়াত করেন, তারা বলতে পারবেন যে তারা কি দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে যেতেন। ঠিক। আচ্ছা, আমি কখনোই, যারা গরিব মানুষ তাদের রুজি রোজগার বন্ধ হয়ে যাক, না আমি চাইবো, না আমার সরকার চাইবে, না আমার মুখ্যমন্ত্রী চাইবে। আমি জানি, আমার মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে চিনি, উনি ছোট থেকে ছোট যার ঘটনার প্রতি কিন্তু তার নজর থাকে, এবং উনি এমন একজন মানুষ, মানে যদি ওনার কাছে তোর অ্যাক্সেস থাকে, তোর সঙ্গে যদি কথা হয়ে যায়, উনি কিন্তু ওই ব্যাপারটা যদি আশ্বস্ত করেন, আমি দেখছি এবং দেখবেন। এইটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা ন্যায্য, যাদের সত্যি তাদের আছে, যাদের অসুবিধা হয়েছে, সরকার তাদের পুনর্বাসন দেবে, এবং আমি জানি আমার সরকার দেবে। কিন্তু এইখানে কিন্তুটা খুব বড়, কিছু কিছু ম্যাক্সিমাম আমি দেখেছি। ধর কালকে আমি একটা ছোট্ট একটা ডালা নিয়ে বসলাম, আমার ডালায় যা হোক, ধর ওই সুন্দর বাহারে কানের দুল, টানের দুল, হ্যান্ডিক্রাফট নিয়ে বসলাম। আমার পাশেই আরেকজন বসলো, আমি যে দামটা একটা 100 টাকা দাম রাখছি, ও 60 টাকায় নিয়ে ও আমাকে এ করে বেরিয়ে যাচ্ছে। আমি তোকে বলছি, এরকম বহু ঘটনা ঘটেছে, এবং এরা হচ্ছে একদম প্লান্টেড, এরা হচ্ছে অনুপ্রবেশকারী, বহু অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী, তারা হকার, সহজ উপায় রোজগার করার। তোমার কোথাও ট্যাক্স দিতে হচ্ছে না, কোথাও টাকা দিতে, যা টাকা রোজগার করছো আনঅ্যাকাউন্টেড ক্যাশ তোমার কাছে থাকছে। এই হকার ড্রাইভটা এক, সেটা। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে, আমি যারা বলছেন, যারা এত কান্নাকাটি করছেন, আমি তাদের একটা নাম মনে করিয়ে দিতে চাইছি। অপারেশন সানশাইনটা কি ছিল কমরেড? তোমরা যখন করেছিলে তখন অপারেশন সানশাইন, সূর্যোদয়,
আমরা করছি বলে বড় বড় কথা। আমরা কোথায় করছি? একজন তৃণমূলের চোর বিধায়ক, দুর্নীতিগ্রস্ত বিধায়ক, তিনি ওই একটা ব্রিজের তলায় সিন্ডিকেটের দোকান বানিয়ে ফেলেছিলেন। ওই ইট বালি চুন সুরকির দোকান, সেটাকে ভেঙে ফেলা হচ্ছে। তাতে বামেদের কেন বুকটা চিনচিন করছে আমাকে বলতে পারবি? কি বামেরা ওখান থেকে কিছু যেত নাকি? ওখান থেকে কমরেড বেশি রেট যেত? আমাদের সরকারের আগের সরকার কত টাকা দিত পার ডে? বাচ্চাদের জন্য যে টাকা দিত, তোর মনে হয় প্রতিদিন ওরা ডিম খেত? খোঁজ নিয়ে দেখেছিস? ডাল ভাত সেটাও অর্ধেক দিন জুটতো না। আর যে চালটা দিত, সে চালটা পচা, পোকা ধরা, কখনো সাপ, কখনো ব্যাঙ, কখনো ইঁদুর, কখনো টিকটিকি, সব পাওয়া যাচ্ছে। আমার সন্তানের মুখে, আমার যে বাচ্চাগুলো, আমার নিজে মা, তারা তো আমার সন্তানের মতন, তার মুখে আমি ওটা তুলে দেবো, সপ্তাহে একদিন ডিম দিয়ে 8 ডিম দিচ্ছি, কি বিশাল ব্যাপার করছি। আর এখন তারা সয়াবিন পাচ্ছে, পরিষ্কার খাবার পাচ্ছে, পনির পাচ্ছে, পোলাও পাচ্ছে, কোনদিন চানা পাচ্ছে, অর্থাৎ যে সুষম ব্যালেন্সড আহার। তাতে এত আপত্তি কেন? 1 আগস্টেই পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার একটি বড় অংশে ইসকনের দ্বারা মিড ডে মিল বিতরণ হবে। প্রোটিনযুক্ত ডিম আলাদা করে আমরা দেওয়ার ব্যবস্থা করছি। তুমি বাচ্চাগুলোকে একটা জলের মতন ডাল, যে ডালের মধ্যে পুষ্টিগুণ কিছু নেই, জাস্ট হলুদ রংটা আছে ডাল বলে ভেবে নিতে হবে, 2-4টে ডালের কণা রয়েছে, আর ওই পচা গন্ধওয়ালা চাল দেবে, নাকি তাদের পুষ্টিওয়ালা খাবার দেবে? আসলে এদের সমস্যাটা হচ্ছে ইসকন করছে বলে। যারা ইসকনে গিয়ে খাবার খায়, তারা ওখানে গিয়ে আহা বাহা করে খাচ্ছে। সেই খাবারটাই যখন বাচ্চাদের পাতে পড়ছে, তাদের চিনচিন করছে বুকটা। আরে আমাদের তো ইস্যুগুলো নেই, বিজেপিকে আমরা বলবো কি করে ইস্যু দাও? ইস্যু নেই বলেই তারা টিস্যুতে চোখ মুছছে। দেখ, ছন্দমিল আমিও করতে পারি, তাও এপাং ওপাং ঝপাং নয়। ওটা পারবো না, অত খারাপ কবিতা বলতে পারবো না। আচ্ছা, এবার একটু তোমার ব্যক্তিগত জীবনে আসি। এই রে, তুমি না না, তোমাকে এমন কোনো কঠিন সিচুয়েশনে আমি ফেলবো না। আমি বলছি, তুমি এলে কেন বিজেপিতে? ভালোবাসি বলে, দেশকে ভালোবাসি। মানে কিরকম জানিস তো, আমার মামার বাড়ির দাদু, উনি তখন নেভিতে ছিলেন যখন দেশ ভাগ হচ্ছে, যেদিন মানে 15ই আগস্ট 1947, উনি তখন জাহাজে। সেই সময় জাহাজ থেকে ঘোষণা করা হয়েছিল যে এই জাহাজটা থাকছে হচ্ছে ব্রিটিশ নেভি, আর যারা ইন্ডিয়ান নেভিতে চলে যেতে চাও তারা জাহাজ আসছে, তার সঙ্গে চলে যাও, তোমাদের মাইনে করি সব কমে যাবে। কিন্তু ভেবে দেখো, আমার দাদুমণি বলতাম, দাদুমণি বললেন যে যেটার জন্য এত কিছু, আমি কিছু পয়সার জন্য ব্রিটিশ নেভিতে নাম লেখাবো? দাদুমণি চলে এলেন ইন্ডিয়ান নেভিতে। আমার পরিবারে, আমার পুরো মানে মামার বাড়ি, আমার বাড়ি, আমার শ্বশুর বাড়ি, সবাই অদ্ভুত ভাবে মিনিস্ট্রি অফ ডিফেন্সে কেউ না কেউ মানে কোনো না কোনো ভাবে আছে। আমার বাবাও মানে ছিলেন, আমার জেঠু ছিলেন, আমার জেঠিমা ছিলেন, মানে শুধুমাত্র আমার বড় জেঠু বাদ দিয়ে ছিলেন, আমার মেশো, আমার পিসে মশাই, এমনকি আমার শ্বশুর মশাই। আচ্ছা, সবাই মিনিস্ট্রি অফ ডিফেন্সে। মানে আমার মনে হয় মিনিস্ট্রি অফ ডিফেন্স মানে কোথাও একটা আমার মনে হয় দেশের প্রতি একটা ভালোবাসাটা এসে যায়, না চাইলেও এসে যায়। এক, আর দ্বিতীয়ত, যেহেতু আমি ছিন্নমূল পরিবারের মেয়ে, আমার পরিবার 1947 সালে যখন এসেছিল, এবং আমার ঠাকুরদা যে গল্প বা ঠাকুরমার মুখে যে গল্পগুলো শুনেছিলাম, সেটার পরে আমার মনে হয় ভারতীয় জনতা পার্টিতে আসা ছাড়া কোনো অল্টারনেটিভ ছিল না। তোমার তো এইটা প্রফেশন ছিল না, এখন তো তুমি চেঞ্জ করলে কেন? আগে তো মিডিয়াতে ছিলে। এটা তো প্রফেশন নয়, এটাতে তুই ভুল করছিস। মানে তুমি আমার কাছে পলিটিক্স ইজ নট আ প্রফেশন। আমার কাছে পলিটিক্স এতদিন তৃণমূল জমানায় হয়ে এসছে। হ্যাঁ, এটা বলে বলে তোদের অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, মানে এটা তো আমি আমার পাড়ায় বাবা, একটা বাচ্চা এরকম 22-23 বছরের ছেলে, সে বাবাকে জিজ্ঞেস করছে যে কাকু একটা চাকরি দেখে দেবেন? বাবা বলছে ঠিক আছে, দেখছি। তারপরে কিছুদিন বাদে বলে কাকু চাকরি পেয়ে গেছি। বলে কি করে পেয়েছিস? বলে আমি তৃণমূল করছি। বলে হ্যাঁ, এটা সঠিক বলেছিস যে ভালো কাজ পেয়ে গেছিস। দারুণ ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমার তো তা নয়। মানে আমার ব্যাগে যে ডেবিট কার্ডটা, যেটা আমি গাড়ির তেল ভরি, সেটা আমার স্বামীর দেওয়া। তো আমার তো, আমি তো ভালোবেসে করি, পলিটিক্সটা করি ভালোবেসে। এবং মানে কি বলবো, এখন নেশা হয়ে গেছে। কিন্তু তুমি তো সাংঘাতিক ট্রোল হলে দেখলাম, ওই টিকিট পাওনি, একটা গঙ্গার ধারে দাঁড়িয়ে ছবি দিয়েছিলে, এত ট্রোল করছে তোমাকে লোকজন। তাই নাকি? আমি জানিও না। মানে ওই যে বিজেপি এবার কি আপনাকে টিকিট দিলে না বলে আপনি এত উদাস হয়ে গঙ্গার দিকে দাঁড়িয়ে?
আজ আমি তোকে বলি এটা। প্রথম কথা হচ্ছে যে আমার যে নিজের বিধানসভা এবং আমি যেখান থেকে লড়েছিলাম, আমি আমার দলকে জানিয়ে দিয়েছিলাম যে আমি লড়তে চাই না এই দুটো জায়গা থেকে। প্রথম আমি বলে দিই 6 মাস আগে। আর দ্বিতীয়ত যেখানে মানে আমাদের কি জানিস তো, মানে পার্টি যদি আমাকে কালকে বলে তুমি তোমার পাড়ার বুথে গিয়ে কাজ করবে, আমি সেটাই করব। মানে বিজেপিতে না আমি জানি না, মানে তৃণমূলের সঙ্গে গুলি, মানে লোকে দেখে দেখে অভ্যস্ত। বিজেপি এমন একটা দল, রাজনৈতিক দল, যদি তুমি সত্যি মন দিয়ে ভারতীয় জনতা পার্টিটা ভালোবাসো, করো, পার্টি যা ইচ্ছে দায়িত্ব দিতে পারে, সেটাই তুমি করবে, তাহলে করো না। আমি তো, এবং ওটা আমি করেছিলাম, ভগবান আমার ছবিটা না খুব ভালো। আমার তখন কিছু বন্ধু বান্ধব নিয়ে একজনের জন্মদিন, একটা এই খুব সুন্দর একটা হয়েছে, তাই তো এটা বল, ওটা গঙ্গার ধারে হয়েছে একটা ক্যাফে, খুব সুন্দর। আচ্ছা, হ্যাঁ, খিদিরপুরের ওখানে একটা গঙ্গার ধারে একটা ক্যাফে হয়েছে। তো ওখানে গিয়ে ছবিটা আমার এত ভালো লাগলো, তারপরে এটা জুচ্ছই একটা দিয়ে লিখি, কিন্তু এরকম আমি জানতাম না। কিন্তু দেখো কমেন্ট, আচ্ছা কমেন্ট গুলো আছে, তো আমি দেখবো। খুব মন খারাপ হয়েছে আপনার ইত্যাদি। যাই হোক, যে মানুষের কাজ, এটা কিছু করার নেই, কিছু বলারও নেই এখানে। যেটাতে আসতে চাইছিলাম সেটা হচ্ছে, তোমার তো মিডিয়া প্রফেশন ছিল, নিউজ মিডিয়ায় ছিল, ঠিক? তো হঠাৎ করে ওইটা প্রফেশন ছিল, তো তুমি তারপরে একদম ডিটাচ হয়ে গেলে, আর কোথাও নেই, হঠাৎ করে দেখলাম কেয়াদিকে এই রূপে। কেন? দেখ, মিডিয়াতে চাকরি করতাম, ওটাও ভালোবাসতাম করতে, অনেক বছর হয়ে গেছিল, 18 বছর, মানে বয়সটা লোকে বুঝে যাবে, যাই 18 বছর চাকরি করিস, তারপরে আর ভালো লাগছে না। তখন প্রথমে আমি কিন্তু পলিটিক্সে আসিনি, প্রথমে আমি হিন্দু জাগরণ মঞ্চে কাজ করতাম, এবং সেখানে বহু, মানে এটা আমার তোকে বলতেই হবে, আমরা যে বলি না যে ওই যে কেরালা স্টোরি দেখেছিলাম লাভ জিহাদ, লাভ জিহাদ বাস্তব। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা যেভাবে লাভ জিহাদের খপ্পরে ফেলে মেয়েদের গার্ল চাইল্ড ট্রাফিকিং হয়, এটা বাস্তব। আমি বহু এরকম বাচ্চা মেয়ে, তাদের কাউন্সিলিং করিয়েছি, বহু মেয়েকে তাদের ধরতে পারিনি, মানে তারা মানে পাচার হয়ে গেছিল, ট্রাফিকড হয়ে গেছিল। তো তারপর থেকে আমাকে ওখান থেকে পার্টিতে পাঠানো হলো যে আপনি পলিটিক্সে আসুন। এবং এটা আমার যারা মনে করেছিলেন যে আমি একটু একটু কথাটা বলতে পারি, তখন আমি যখন এলাম তখন লকেট দিচ্ছিলেন মহিলা মোর্চা, এবং লকেট দি যেভাবে আমাকে মানে দুহাত মানে করে আমাকে যেভাবে গ্রহণ করলেন, যেভাবে কাজ করেছিলাম, এখন লকেট দি বা শশী দি, মানে এখন সব থেকে মজা লাগে কি জানিস তো, আমি 2 দিন আগে তাপস দা, মানে আমাদের মাননীয় শিল্পমন্ত্রী, আমি ফোন করে বলছি আমি কি পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রীর সঙ্গে কথা বলছি? বলে না, তুমি তোমার দাদার সঙ্গে কথা বলছো, আমাদের স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্তা। মানে মানে কি বলবো জানিস তো, মানে এটা একটা অন্যরকম একটা অনুভূতি। তো আমি বিজেপিতে টিকিট পেলাম কি না পেলাম না, বিজেপি ক্ষমতায় এসছে, এবং এই লোকগুলো, আমার ভাই তরুণ জ্যোতি, সজলদা আমার কলিগ, রুদ্র আমার এতদিনকার বন্ধু, এবং তারা কিন্তু বিশ্বাস করে একটুও পাল্টায়নি। আমি 2 দিন আগে একটা ছবি দিয়েছিলাম আরেকটা ক্যাফে, আমি জানি ওদের ট্রোল হয়েছে কিনা, আমি আমারও দেখা হয়নি। হ্যাঁ, একটা সবুজ শাড়ি পরে, তো সেখানে সর্বরীতি বিধায়ক, কিন্তু ওই কেয়া জায়গাটা কি সুন্দর বলতো, চল যাবো, আমি চলো একসঙ্গে মিলে। মানে এই যে এই অনুভূতিটা, এটা একটা অন্যরকম, মানে এখনো ওই সারিয়াল বলে না, আমি এখনো সারিয়াল এর মধ্যে কিন্তু ভাসছি। তো তার মধ্যে থেকে যে পার্টি যখন আমাদের করলো, আমার কামিং ব্যাক টু কেন, তো সেই সময় আমার মনে হয়েছিল যে পার্টিতে যে আমাদের আদর্শগুলো রয়েছে, মানে আমরা কতজন জানি বলতো এটা, যে পশ্চিমবঙ্গের এখনো কিছু জেলা আছে যেখানে আমাদের স্বাধীনতা দিবস 18ই আগস্ট পালন করা হয়। কতজন জানে? তুইও জানিস না, দেখ। মুর্শিদাবাদ কিছু জায়গা এবং নদিয়ার কিছু জায়গা, তার মধ্যে বেথুয়া নগরী, তার মধ্যে নাকাশিপাড়া, 18ই আগস্ট সেখানে স্বাধীনতা দিবস পালন করা হয়। কেন জানিস? ওই অংশটা বাংলাদেশ, তদানীন্তন পূর্ব পাকিস্তানে চলে গেছিল। একজন মাইকালাল বঙ্গ সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লড়াই করে নিয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গের মাটিতে। কতজন জানে? এই ইতিহাস আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। গোপাল মুখার্জি 1946-এ ডাইরেক্ট ক্যালকাটা কিলিং যখন হয়েছিল, ডাইরেক্ট অ্যাকশন ডে যখন হয়েছিল, তার ভূমিকা কতজন জানে? আমাদের মুঘল বাদশাহ নিয়ে, আমাদের প্রত্যেকটা মুঘল বাদশাহ এক একজনের এক একটা বড় বড় চ্যাপ্টার আমরা পড়েছি,
কিন্তু গোপাল মুখার্জিকে নিয়ে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে কেন পড়ি না আমরা? নেতাজিকে নিয়ে আমাদের বাচ্চারা কতজন কি জানে? তো সেই জায়গা থেকে কোথাও একটা আমার মনে হয়েছিল যে দরকার। শ্যামাপ্রসাদ মুখার্জি সারা দেশকে এক করার জন্য নিজে প্রাণ দিয়েছেন। 6 জুলাই তার জন্মদিন, 23 জুলাই তার মৃত্যুদিন আমরা ভুলে গেছি, আমরা মানে ভুলিয়ে দেওয়া হয়েছে। তিনি যখন ওই পাঠানপুর থেকে উনি যখন ওই ব্রিজটা ক্রস করছেন, ওনার সঙ্গে নবীন একটা নতুন বাচ্চা ছেলে সাংবাদিক তিনি ছিলেন, তাকে বলেছিল, তার নামটা আমি পরে বলছি, গিয়ে বলো যে আমি বিনা পারমিশনে আমি কাশ্মীর ঢুকেছি। তখন কাশ্মীরকে একটা অন্য দেশের মতন ট্রিট করা হতো, মানে তুই কাশ্মীর ঢুকছিস, জম্মু কাশ্মীর ঢুকছিস, পারমিশন দরকার ছিল। উনি বলেছিলেন এক দেশ যখন তখন এক আইন হবে, এক নিশান হবে এবং এক বিধান হবে। এই 370 ধারার সরে যাওয়ার আগে পর্যন্ত যারা জম্মু কাশ্মীরে, তাদের বাধ্যতামূলক ছিল না জাতীয় সঙ্গীত শুনে উঠে দাঁড়ানো। তাদের একটা আলাদা সংবিধান ছিল, কেন হবে? তাদের আলাদা একটা পতাকা ছিল, কেন? অথচ আমাদের দেশের ম্যাক্সিমাম যে গ্রান্টটা জম্মু কাশ্মীরের জন্য খরচ হতো, মানে হয়, মানে তুমি আমার দেশের, আমার তোর টাকাটাও ঢুকেছে ওখানে, অথচ তুমি ভারতের প্রতি তোমার অ্যালিজেন্স নেই। ভারতকে ইউনিফাই কে করেছিলেন? ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তার প্রাণ দিয়েছিলেন ওই ঠান্ডার মধ্যে একটা পাথরের, যখন এটার মধ্যে তাকে রাখা হয়েছিল ওই প্রিজন সেলে, যোগমায়া দেবী ছুটে গেছিলেন নেহরুজির কাছে যে আমার ছেলের স্ট্রেপ্টোমাইসিনে তার অ্যালার্জি আছে, ওই ইনজেকশনটা দেবেন না। তা সত্ত্বেও কেন দেওয়া হয়েছিল ইনজেকশনটা? তিনি তো স্বেচ্ছায় প্রাণ ত্যাগ করেছেন, আত্মবলিদান দিয়েছিলেন, জানতেন যে আমি এটা যাচ্ছি তো ওয়ান ওয়ে টিকিট, আমি ফিরবো না। তার নিথর দেহটা ফিরে এলো। এবং যে সাংবাদিক, যে বাচ্চা ছেলেটিকে গিয়ে বলেছিলেন যে যাও সবাইকে গিয়ে বলো, লেখো যে আমি বিনা পারমিশনে আমি জম্মু কাশ্মীরে পা দিলাম, সেই তরুণ সাংবাদিকের নাম ছিল অটল বিহারী বাজপেয়ী। এই ইতিহাস জানবো না? আমাদের বাচ্চারা জানবে না? আলবাত জানবে। এইখানে রাস্তা সোহরাবর্দীর নামে হবে না, সে যে সোহরাবর্দী হোক না কেন, গোপাল মুখার্জির নামে হবে। এটা তুই আমাকে যদি বলিস তুমি সাম্প্রদায়িকতা ছড়াচ্ছ, দেশটা ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বে, এটা আমি কি করে ভুলবো? দেশটা কি কোনো অন্য কারণে, পলিটিক্যাল কারণে, কোনো ডিপ্লোম্যাট কূটনৈতিক কারণে ভাগ হয়েছিল? হয়নি তো। দেশটা স্পষ্ট ভাগ হয়েছিল পাকিস্তান মুসলমানদের জন্য, বাকিটা হিন্দুস্তান। আমরা বলেছিলাম ভারতবর্ষ। 1975 সালে জরুরি অবস্থা থাকাকালীন ইন্দিরা গান্ধী তখন সেকুলার শব্দটা ইনপুট করেছিলেন। তার আগে পর্যন্ত এই যে সেকুলার নিয়ে আমরা এত লাপালাপি করি, তার আগে পর্যন্ত ছিল না 47 to 75। এটা আমরা জানবো না? আমি তাও বলছি, আমার সরকার বলেন, আমার প্রধানমন্ত্রী বলেন সবকা সাথ সবকা বিকাশ। আমি তোকে আজকে ভিডিও দেখাতে পারি, এই যে অন্নপূর্ণা যোজনার টাকা জলপাইগুড়ির মুসলমান মেয়েরা পেয়েছে, তারা আবির খেলছে, তারা বলছে, আমরা ভেবেছিলাম বিজেপি সরকার হলে দেবে না আমাদের, তারা পেয়েছে। এটা আমার অভিজ্ঞতাও তাই বলে। এটা হচ্ছে বিজেপির সরকার। এটা এমন কোন সরকার না যে শুধুমাত্র আমার ভোট ব্যাংকের দিকে তাকাবো। বিজেপির সরকার দম আছে বলেই 3 তালাক যখন অ্যাবলিশন হলো, ইশরাত জাহানের মতন মানুষদের পাশে বিজেপি সরকার দাঁড়িয়েছিল। এটা চিন্তা করেনি যে এটা আমাদের মুসলিম ছেলেদের ভোট ব্যাংকটা আমাদের চলে যাবে। বোধহয় 2-3 ঘন্টা পেরিয়ে যাবে, কোথা দিয়ে বুঝতে পারবো না। যাই হোক, কিন্তু এবার একটু শেষের দিকে আসবো এবং শেষই প্রশ্ন তোমার কাছে রাখবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনীতিক হিসেবে যদি মানো যে উনি রাজনীতিক, 10-এ কত দেবে? 0। ডিজেওয়ালা বাবু হিসেবে 10-এ 10। একটা ফেরেববাজ, একটা ওই বলে না বড়ে বাপকে বিগড়ে লন্ডে, সেরকম একজন বড়ে বুয়াকে বিগড়ে ভাতিজে, সেই হিসেবে ভালো। ওই ডিজে বাজানো এখন তো হয়ে গেছে, ওই সসা করে কথা বলে গাড়ির ওপর উঠে লোককে ধমকানো চমকানো, বলেছিল কপাল লক্ষ্য করে গুলি। এখন কোথায়? বাড়ির মধ্যে লুকিয়ে আছে। 10-এ 0, কোথাও চান্স নেই। মমতা ব্যানার্জিকে আমি নিশ্চয়ই নম্বর দেবো, তিনি লড়াই করেছেন, রাস্তায় লড়াই করেছেন। কত দেবে মমতা ব্যানার্জিকে রাজনীতিক হিসেবে? দেখ, আমি যদি সিঙ্গুর নন্দীগ্রামে আন্দোলন থাকে, তার আমি তো অবদান ভুলতে পারবো না।
তিনি যতই শুভেন্দু অধিকারী বাড়ির অবদানটা ভুলে যান, কিন্তু আমি তো ভুলতে পারবো না তিনি রাজনীতি করেছেন, বামেদের সরিয়েছেন। 50-50, 10-5। বাকি 5টা রেখে দিলাম, কারণ পরবর্তী 15টা বছর যে বিভীষিকা তৈরি করেছিলেন পশ্চিমবঙ্গে, সেই জন্য মমতা ব্যানার্জিকে মানে ক্ষমা চেয়ে বলছি, আপনার কাছ থেকে 5 নম্বর কেটে দিলাম। বেশ, আজকে যাই হোক, অনেক কথা ছিল, হয়তো পরে আবার কোনো অন্য দিন অন্য কোনো সময় দিদির সময় যখন হবে তখন আরো কিছু কথা যেগুলো রয়ে গেল সেগুলো নিয়ে কথা বলবো। আর আমি জানি আপনারা কমেন্ট বক্সে এখন অনেক প্রশ্ন করছেন, আমি সেগুলোর উত্তর পরের এপিসোডে দিদির কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো, কিন্তু আজকে আর সময় দিতে পারছি না, এখানে শেষ করতে হবে আমাকে এই মুহূর্তে ইন্টারভিউ সেশন। তোমার কেমন লাগলো? অসাধারণ লেগেছে। আর তুই তো যেহেতু সাংবাদিক, ভয়ও লাগছিল যে কি প্রশ্ন করবি রে বাবা, টেকনিক্যাল প্রশ্ন করবি, তো মোটামুটি উতরে যেতে পেরেছি। না না, দারুণ। কিন্তু দর্শকদের অনুরোধ করছি যে পশ্চিমবঙ্গের যে ইতিহাস, যেগুলো আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে, সেগুলো আমরা আবার নতুন করে জানি। আমাদের বাংলায় রানী ভবানী থেকে শুরু করে আমাদের যে বাংলার একটা রাজা শশাঙ্ক, এইগুলো তো আমরা পড়িনি, এগুলো পড়ি, জানি, অসুবিধা কি আছে? একদমই তাই। বেশ, আজকে এখানেই শেষ করব। তোমাকে আবারও ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ আড্ডা দেওয়ার জন্য, আর আপনারা যারা আমার সঙ্গে ছিলেন আপনাদেরও ধন্যবাদ। ভালো থাকবেন।